দিল্লির যুদ্ধ প্রস্তুতির কথায় উদ্বিগ্ন নন বিস্মিত পররাষ্ট্র উপদেষ্টা। ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে জানতে চাইবে ঢাকা। হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্ততপক্ষে এখানে কি সম্পর্ক, আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কি করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। গণহত্যার আলামত সংগ্রহ হবে প্রথম কাজ, বললেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। বন্দি বিনিময় চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানোর চিন্তা। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করব। 1 মাস পূর্ণ করল অন্তর্বর্তী সরকার, এখনই মূল্যায়নের সময় হয়নি অভিমত বিশ্লেষকদের। দ্রুত কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেওয়ার পরামর্শ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা বিভাগ পর্যায়ের মতবিনিময় শুরু। হাসনাত সার্জিসরা দেখা করছেন হতাহতদের পরিবারের সাথেও। দেশ ধ্বংসকারীদের পরাজিত করতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যেতে হবে, মন্তব্য আমির খসরুর। তারুণ্যের প্রত্যাশা না বুঝলে ঠাঁই হবে না রাজনীতিতে। ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা মুক্তি পাওয়ায় উদ্বেগ, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা। নিয়ম মেনেই ছাড়া পাচ্ছে আসামিরা, দাবি কারা কর্তৃপক্ষের। বিচ্ছিন্নতাবাদীদের সংঘাত হামলার বলি মণিপুরের সাধারণ মানুষ। অ্যান্টি ড্রোন সিস্টেম মোতায়েন, পরিস্থিতি সামালে নজর নেই মোদির, অভিযোগ কংগ্রেসের। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দিল্লির যুদ্ধ প্রস্তুতির কথায় উদ্বিগ্ন নয় বিস্মিত ঢাকা, এই মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেছেন, বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ বাধার কোনো শঙ্কা নেই। দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোন প্রেক্ষাপটে কেন কথা বলেছেন তা খতিয়ে দেখা হবে। গেল বৃহস্পতিবারই শান্তিরক্ষায় ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে বলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাস যুদ্ধ এবং বাংলাদেশ পরিস্থিতির কথা উল্লেখ করে সামরিক কমান্ডারদের এসব ঘটনাপ্রবাহ বিশ্লেষণের পরামর্শ দেন রাজনাথ সিং। তারই ধারাবাহিকতায় দিল্লির যুদ্ধ প্রস্তুতির কথায় উদ্বিগ্ন নয় বরং বিস্মিত ঢাকা, এ মন্তব্য করলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এমন কথা জানান তিনি। বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কোন প্রেক্ষাপটে এই কথাগুলো বলেছেন সেটা খতিয়ে দেখা হবে। ইউক্রেনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না, বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্ততপক্ষে এখানে কি সম্পর্ক, আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কি করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, শেখ হাসিনাকে দেশটি রাজনৈতিক আশ্রয় দিতেই পারে, তবে সেই পদক্ষেপ গ্রহণ তাদের উচিত হবে কিনা সেটা জানতে চাইবে বাংলাদেশ। এ সময় রোহিঙ্গা প্রসঙ্গেও কথা বলেন তিনি। জানান, অনুপ্রবেশকারীদের করা হবে পুশব্যাক। রাজনৈতিক আশ্রয় স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয়, সেটা আমরা দেখি। আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না, কিন্তু কিছু ঢুকে যাচ্ছে এটা আমরা জানি। জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে 10 থেকে 12 জনের একটি দল যাবেন, কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না চাইলে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হবে না। আমাদের তো জোর করে দেখা করার কিছু নেই, তাই না? রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার আলামত নষ্ট হওয়ার আগেই দ্রুততম সময়ের মধ্যে সেগুলো সংগ্রহ করাই প্রধান চ্যালেঞ্জ। শিগগিরই সারা দেশে আলামত সংগ্রহের কাজ শুরু করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন, জানিয়েছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি বলেন, ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে গ্রেপ্তার চাইবে প্রসিকিউশন।
গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ছাত্র জনতাকে গণহত্যার দায়ে একের পর এক অভিযোগ জমা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। এরই মধ্যে পরিবর্তিত সময়ে পুনর্গঠন করা হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। রোববার চিফ প্রসিকিউটরের নেতৃত্বে ট্রাইব্যুনাল পর্যবেক্ষণ করে প্রসিকিউশন। অপরাধের যে আলামতগুলোকে সংগ্রহ করা, সেগুলোকে কম্পাইল করা, এটা একটা চ্যালেঞ্জ। এবং দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে আসামিরা এখনও সবাই পলাতক এবং প্রধান আসামিগণ অনেকেই দেশত্যাগ করেছেন, দেশত্যাগের চেষ্টায় আছেন। তাদেরকে আওতার মধ্যে নিয়ে আসা, আইনের আওতার মধ্যে নিয়ে আসাটা একটা প্রধান চ্যালেঞ্জ। আর আলামতগুলো দ্রুততম সময়ের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার আগে সংরক্ষণ করাটা, এই দুটো আমরা চ্যালেঞ্জ মনে করি। তাজুল ইসলাম বলেন, গণহত্যার প্রতিটি অভিযোগের মূল অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়ই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করব। এর আগে ট্রাইব্যুনালে যাদের বিচার হয়েছে তারা ন্যায় বিচার বঞ্চিত হয়েছে বলে অভিযোগ আরেক প্রসিকিউটর গাজী MH তামিমের। এদেরকে কিভাবে ন্যায় বিচার দেওয়া যায়, কারণ তারা এর ইতিপূর্বে ন্যায় বিচার বঞ্চিত হয়েছে। বিচার প্রক্রিয়ায় অপরাধীদের বিষয়টিও গুরুত্বের সাথে দেখা হবে জানায় প্রসিকিউশন। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপর প্রত্যাশা অনেক, কিন্তু 1 মাসে প্রাপ্তি কতটুকু? বিশ্লেষকদের অভিমত, এখনই মূল্যায়নের সময় হয়নি। তারা চান দ্রুত রাষ্ট্র সংস্কারের রূপরেখা। বলছেন সাহসী সিদ্ধান্ত নিতে হবে সরকারকে, কেননা এরই মধ্যে ক্ষমতার নানা কেন্দ্র তাদের উপস্থিতি জানান দিচ্ছে। এ কারণেই অর্থনীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ধীরগতি। তারা বলছেন গণহত্যার বিচারে সুনির্দিষ্ট মামলা এবং সঠিক তদন্তের উপরে জোর দিতে হবে। আলমগীর স্বপনের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের 1 মাস। পাহাড় সমান প্রত্যাশা নিয়ে যাত্রা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের। তবে দুর্নীতি, অনিয়ম ও দলীয়করণের মাধ্যমে প্রশাসন থেকে বিচার বিভাগ, অর্থনীতি থেকে শিক্ষা, সব ক্ষেত্রে যে কঙ্কাল রেখে গেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার, তার সমাধান স্বল্প সময়ে কঠিন বলে মনে করেন বিশ্লেষকরা। আমরা সুশাসনের সম্পূর্ণ ধসে আক্রান্ত হয়েছিলাম। আমরা ক্ষমতার চূড়ান্ত অপব্যবহারের আক্রান্ত হয়েছিলাম। তো সংস্কার শব্দটা কিন্তু একমাত্রিক করলে চলবে না। রাজনৈতিক দল, রাষ্ট্রযন্ত্র এবং যারা ক্ষমতায় থাকবেন তাদের ক্ষমতার কিভাবে ব্যবহার করছেন সেটারও সংস্কার দরকার। আমরা যে ধরনের রাজনীতিতে অভ্যস্ত, এই জন্যই 3 মাস, 6 মাস, 5 বছর, 10 বছর কথাগুলো আছে। আর কিছু কিছু লোক তো পাগল হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য, তারা তো এগুলো বলবেই। রামের বদলে রহিম সংসদ ভবনে যাবে। এই যে 350 জনের যে মালিক সমিতি তার সদস্য হবে, তাতে আমার লাভ কি, আপনার লাভ কি? তো সেই জন্যই সংস্কারটা দরকার। তবে কাঙ্ক্ষিত সংস্কারের রোডম্যাপ দ্রুতই নির্ধারণ করা জরুরি বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। কেননা এরই মধ্যে নানা পক্ষ নিজেদের ক্ষমতাবান মনে করে সুযোগ নিতে শুরু করেছে। অনেকগুলো পাওয়ার সেন্টার, তো এখানে ধরেন আমলাতন্ত্র একটা পাওয়ার সেন্টার, কিছু রাজনৈতিক দল আছে এরা পাওয়ার সেন্টার, ছাত্ররা একটা পাওয়ার সেন্টার, সেনাবাহিনী একটা পাওয়ার সেন্টার, এখানে কিছু বিদেশিও ইনভলভ আছে বলে আমরা শুনি। তো সুতরাং সিচুয়েশনটা ভোলাটাইল। বিভিন্ন জন অ্যাক্টিভ আছে, প্রত্যেকের প্রয়োজনগুলো মেটাবারও প্রয়োজন আছে, কিন্তু সেগুলো সুষ্ঠুভাবে একটা সার্বিক ব্যবস্থা তো তৈরি করতে হবে। মানে এমন নয় যে প্রতিযোগিতামূলক ক্ষমতা কেন্দ্র অনেকগুলো হলো, এটা তো এক ধরনের বিশৃঙ্খলার দিক হয়। অর্থনীতির শ্বেতপত্র প্রকাশে এরই মধ্যে কমিটি গঠন করেছে সরকার। তবে বাজার নিয়ন্ত্রণ সহ অর্থনীতিতে আস্থা ফেরাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুরের। গুরুত্ব দিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদারের ওপরও। এই মুহূর্তে মানুষের প্রাত্যহিক প্রয়োজনগুলো কিন্তু মেটাতে হবে। অর্থনৈতিক ব্যবস্থাপনা যেটা, সেটা শুধু ব্যাংকিং সেক্টর রিফর্ম করলাম শুধু তা না, সংস্কার হবে তারপর সচল হবে এভাবে চিন্তা করলে হবে না। মাঠ প্রশাসন বলি, পুলিশ প্রশাসন বলি, এখানে খুব দ্রুত সচল করার বিষয়টা অত্যন্ত দ্রুত প্রয়োজন।
হোসেন জিল্লুর বলছেন, গণহত্যা, গুম, খুন, দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। ঢালাও মামলা যেন এসব কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ না করে। ওই আগেও যেটা হয়েছে, অপরাধীরা পার পেয়ে যায়, নিরীহরা এটার হয়, শিকার হয়। সেই বাস্তবতা তো আমরা চাই না। সুষ্ঠু সাক্ষ্য প্রমাণ সংগ্রহের বিষয় আছে এবং সেখানে সেগুলো আবার সঠিকভাবে প্রক্রিয়াটাও চালানোর বিষয় আছে। বিশ্ব তো আমাদেরকেও দেখছে। আক্রোশ ও বিভাজনের রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ বিশ্লেষকদের। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আরও সহনশীল হয়ে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার অনুরোধ তাদের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থান সংশ্লিষ্টদের সাথে বিভাগীয় ও জেলা পর্যায়ে মতবিনিময় সভা শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরই অংশ হিসেবে প্রথম দিনে মুন্সিগঞ্জ ও চট্টগ্রামে কার্যক্রম শুরু হয়েছে। সার্জিস আলম সহ 14 সদস্যের প্রতিনিধি দল গেছে মুন্সিগঞ্জে। সেখানে ছাত্র প্রতিনিধিদের সাথে প্রথমে সাক্ষাৎ করেছেন তারা, পরে কথা বলেন আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সাথে। সবশেষে সাক্ষাৎ করেন জেলা প্রশাসন সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে। বিকেল ৩টায় সরকারি হরগঙ্গা কলেজ মাঠ প্রাঙ্গণে ছাত্র জনতার সাথে মতবিনিময় সভা করবেন। অন্যদিকে চট্টগ্রাম সফরে গেছেন আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যাবেন নগরের লালদিঘিতে, সেখানে করবেন মতবিনিময় সভা। দর্শক, এই মুহূর্তে মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাত রায়হান সাকিব। সাকিব, বিকেলে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময়, এবং জানতে চাই তার আগে এখন আর কি কি কর্মসূচি রয়েছে? শাওন, দেখুন, সকাল থেকে আমরা যেমনটি জানাচ্ছিলাম, আসলে সকাল 8টায় কিন্তু 14 সদস্যের যে সমন্বয়ক দল তারা কিন্তু মুন্সিগঞ্জে এসে পৌঁছায় এবং এরপর থেকে কিন্তু ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে যে মিটিং তারা শেষ করছে এবং এই মুহূর্তে আসলে মুন্সিগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সাথে কিন্তু তারা মত বিনিময় করছে এবং সেটি কিন্তু কিছুটা অভ্যন্তরীণ যে আলাপ আলোচনা সেটি কিন্তু চলছে এবং বাইরে কিন্তু ছাত্র জনতা তারা কিন্তু অপেক্ষা করছে এবং এর আগে কিন্তু আমরা দেখেছি নিহতের যে স্বজনরা রয়েছেন এবং আহতরা রয়েছেন, আহতের স্বজনরা রয়েছেন, তাদের সাথে কিন্তু আলোচনায় অংশ নিয়েছিলেন সার্জিস আলম সহ 14 সদস্যের এই সমন্বয়ক দল। এবং সেই সময় কিন্তু আমরা দেখেছিলাম যে যারা নিহতরা হয়েছেন তাদের কিন্তু পরিবার থেকে দাবি তোলা হয়েছিল নিহতদের শহীদি মর্যাদা দেওয়ার জন্য এবং একই সাথে আহতদের সুচিকিৎসার জন্য কিন্তু দাবি তোলা হয়েছিল। এবং এ ব্যাপারে সার্জিস আলম বলেছিলেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে নিহত এবং আহত পরিবারের জন্য সর্বোচ্চ এবং মানে সব রকমের চেষ্টাই কিন্তু তাদের পক্ষ থেকে করা হবে। এবং এর আগে সকালে কিন্তু স্থানীয় যে সমন্বয়ক দল বা সমন্বয়ক প্রতিনিধিরা রয়েছেন যারা মুন্সিগঞ্জে আন্দোলনকে সুসংগঠিত করেছিল তাদের সাথে কিন্তু আলোচনায় অংশ নিয়েছেন। অর্থাৎ ধাপে ধাপে এখন পর্যন্ত আমরা তৃতীয় আলোচনাটি দেখছি এবং তৃতীয় আলোচনায় কিন্তু জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সদস্যরা রয়েছে এবং জেলার বিভিন্ন বিষয়ে কিন্তু দেখা যাচ্ছে আলোচনা করা হচ্ছে এবং এর পরেই মূলত আসলে মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজে যাওয়ার পরিকল্পনা রয়েছে এবং সেখানে কিন্তু ছাত্র জনতা সকলের উপস্থিতিতে একটি মত বিনিময় সভা হবে বলে আমাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে। শাওন, অনেক ধন্যবাদ আপনাকে। যারা দেশ ধ্বংস করেছে তাদের পরাজিত করতে হলে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করতে হবে, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে এবি পার্টির এক আলোচনা সভায় তিনি বলেন, শেখ হাসিনা জনগণের যে মালিকানা কেড়ে নিয়েছে তা ফিরিয়ে দিতে হবে। আগামীতে বাংলাদেশ কোন পথে যাবে সেই সিদ্ধান্ত জনগণই নেবে। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির তাগিদ দেন আমির খসরু। তরুণদের প্রত্যাশা এই সরকারকে বুঝতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, যারা নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা বুঝবে না, আগামীর রাজনীতিতে তাদের ঠাঁই হবে না। যেই শক্তি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সেই শক্তিকে যদি পরাহত করতে হয় জাতীয় ঐক্যের মাধ্যমে যে ঐক্যমত সৃষ্টি হয়েছে সেটাকে আমরা অক্ষুণ্ণ রাখতে হবে। বর্তমান ইন্টারিম সরকারকে সমর্থন করতে হবে।
রাজধানীর মিরপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ হত্যায় মামলা দায়ের করেছেন নিহতের বাবা। রাজধানীর কাফরুল থানায় মামলা করেছেন তিনি। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি এবং র্যাবের সাবেক মহাপরিচালক ও ডিএমপির সাবেক কমিশনার সহ ৭৩ আসামির নাম উল্লেখ করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে গত ৪ আগস্ট রাজধানীর মিরপুরে মাথায় গুলি লাগে সাজিদের। পরে তাকে উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে ছিল সাজিদ। গত ১৪ আগস্ট সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। একে একে মুক্তি পাচ্ছেন ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা। এরই মধ্যে ৬ জন জামিনে মুক্তি পেয়েছেন, যাদের বিরুদ্ধে হত্যাসহ ডজনের বেশি মামলা রয়েছে। এতে করে উদ্বিগ্ন অপরাধ বিশ্লেষকরা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে সন্ত্রাসীরা ছাড়া পাওয়ায় অপরাধ বাড়বে, অবনতি হতে পারে আইন শৃঙ্খলার ব্যবস্থার। অবশ্য কারা কর্তৃপক্ষের দাবি, নিয়ম মেনেই ছাড়া পাচ্ছে আসামিরা। ২০০১ সালের ডিসেম্বরে ২৩ শীর্ষ সন্ত্রাসের তালিকা করে সে সময়কার সরকার। তালিকার একজন আব্বাস উদ্দিন ওরফে কিলার আব্বাস। গেল ১৩ আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্তি পান অর্ধ ডজন হত্যা মামলার এই আসামি। এর ২ দিন আগে ছাড়া পেয়েছেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ৩৬ মামলার আসামি নাসির উদ্দিন ওরফে শিবির নাসির। চলতি মাসের শুরুর দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৯টি হত্যা সহ অন্তত ২২ মামলার আসামি আসলাম হোসেন ওরফে সুইডেন আসলাম। এর আগে একে একে জামিনে বেরিয়ে আসেন ঢাকার শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইমন, নাইম আহমেদ টিটন, ফ্রিডম রাসু, পিচ্চি হেলালের মতো সন্ত্রাসীরা। জামিন নিয়ে লাপাত্তা কয়েকজন, যাদের বেশিরভাগের নামে ঝুলছে ইন্টারপোলের রেড নোটিশ। কারা কর্তৃপক্ষ বলছে, সব ধরনের আইনি প্রক্রিয়ার পরই কারামুক্ত হচ্ছে এসব আসামি। জামিন গেছে, জামিন ছাড়া যেতে পারবে না। মানে যে প্রসিডিউর আছে, প্রসিডিউর শেষ করেই গেছে, প্রসিডিউরের বাইরে তো যেতে পারবে না। রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেকটাই নিষ্ক্রিয় পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো। দাগী সন্ত্রাসীদের এভাবে জামিনে মুক্তি পরিস্থিতি জটিল করে তুলতে পারে মনে করেন অপরাধী বিশ্লেষকরা। আমরা কিন্তু অনেকগুলো ঘটনা জানি যে আপনার উচ্চ আদালত থেকে হত্যা মামলার আসামি তারা কিন্তু জামিনে বেরিয়ে এসে আবার হত্যা করেছে। হ্যাঁ, এটা সিম্পল যারা হত্যা মামলার আসামি তাদের ক্ষেত্রে। আর শীর্ষ সন্ত্রাসী যারা, তারা তো শুধুমাত্র হত্যা না, তারা নানা রকম অপরাধ সিন্ডিকেট সেটার সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, তারপরে আপনার নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। তো তাতে করে তো আপনার মানে দেশের যে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটাই অবনতির একটা আশঙ্কা আমরা দেখতে পাই। শীর্ষ সন্ত্রাসীদের জামিনের বিষয়ে রাষ্ট্রপক্ষেরও দায় আছে বলে মনে করেন আইনের এই অধ্যাপক। রাজনৈতিক যে সমস্ত মামলা হয়েছে সে সমস্ত জায়গায় আপনি দেখেন যে পিপিরা কত শক্তভাবে সেটাকে আপনার বিরোধিতা করেন। তো সেই বিরোধিতা তো আমরা দেখতে চাই যারা সন্ত্রাসী, যারা জঙ্গি, যারা সমাজের জন্য মানে আতঙ্ক এবং উৎকণ্ঠা তৈরি করে এবং যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, তাদের ক্ষেত্রেই তো ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের সব ধরনের যে সুরক্ষা কিংবা আপনার পুলিশ এবং পিপি মানে যারা পাবলিক প্রসিকিউটর, তাদের প্রধান দায়িত্ব হচ্ছে যে যারা অপরাধ করবে তাদের সেই অপরাধকে প্রমাণ করে তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা। তবে এই বিষয়টি নিয়ে কথা বলতে বেশ কয়েকবার যোগাযোগের পরও পুলিশ র্যাবের ঊর্ধ্বতন কাউকে পাওয়া যায়নি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। বন্যার পানি ধীর গতিতে নামায় কমছে না মানুষের ভোগান্তি, উল্টো বাড়ছে নানা রোগবালাই। লক্ষ্মীপুরের নিচু এলাকাগুলোর কোথাও কোথাও এখনো কোমর সমান পানি, তলিয়ে আছে ঘরবাড়ি, সড়ক। ভোগান্তি কমাতে দ্রুত অবৈধ বাঁধ অপসারণের দাবি তাদের। নোয়াখালীর ৫ উপজেলার অনেক এলাকা এখনো বন্যার পানিতে ভাসছে। কুমিল্লায় কয়েক লাখ মানুষ পানিবন্দী, ডুবে রয়েছে ফসলের ক্ষেত, সড়ক। তবে যেসব এলাকায় পুরোপুরি পানি নেমেছে সেখানকার বাসিন্দারা আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন। ভিতরের দিকে পানি আছে, অনেকের বাড়িতে পানি আছে, কোমর পর্যন্ত পানি আছে, কিন্তু পানি নামার গতি খুব ধীরস্থির। উত্তর দিয়ে গেছি মনে করেন যে হাঁটুর উপরে পানি, ঘরে এখনো যাওয়ার মতো কোনো সুযোগ নাই। ঠিক আছে, আমাদের যে রাস্তা আছে ঘরে থেকে কিছু পানি কমছে, কিন্তু রাস্তা এখনো বহুত পানি।
সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস সিএনজি অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে, আহত হয়েছেন ২ জন। ভোরে সিরাজগঞ্জ নলকা আঞ্চলিক সড়কের কুঠিরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় নলকাগামী সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের। এতে ঘটনাস্থলে নিহত হয় ৩ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিস। সেখানে আরও ২ জন মারা যায়। নিহতদের মধ্যে রায়গঞ্জের রাশিদুল, তারাশের নুরুজ্জামান ও তারেকের পরিচয় মিলেছে। দর্শক, এই ঘটনার বিস্তারিত জানবো। সিরাজগঞ্জ থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। নিহত বাকি ২ জনের পরিচয় কি জানা গেছে? এই মুহূর্তে আহতদের কি অবস্থা জানাবেন? শাওন, আসলে এই 12টার দিকে মূলত এই দুর্ঘটনা ঘটে। ঘটনার চিত্রটাকে দেখানোর চেষ্টা আপনি দেখতে পারবেন যে এখানকার মাইক্রো বাস এবং সিএনজি দুটির অবস্থা দেখলেই বোঝা যায় যে কি পরিস্থিতি হয়েছিল সেই দুর্ঘটনার। অর্থাৎ এই সিএনজিতে মোট চালক সহ 4 জন যাত্রী নিয়ে চালক যাচ্ছিলেন। চালক সহ মোট 5 জনই কিন্তু ঘটনাস্থলে কিন্তু তারা মারা গেছেন এবং আপনার মাইক্রো বাসের অবস্থায় দেখতে পারেন। কথা বলে মূলত কামারখন্দ থানার অফিসার ইনচার্জ যিনি রয়েছেন, মূলত তার সাথে কথা বলার চেষ্টা করছি যে এই যে দুর্ঘটনাটি ঘটেছে এবং দুর্ঘটনা যে এলাকারই রয়েছে অর্থাৎ কুঠিরচর যে এলাকা, সেই এলাকায় কিন্তু মূলত বিপরীত থেকে অর্থাৎ সিরাজগঞ্জ থেকে নলকাগামী এই সিএনজিটি ছিল এবং উল্লাপাড়া থেকে সিরাজগঞ্জগামী মূলত এই মাইক্রো বাসটি ছিল। মুখোমুখি কিন্তু সংঘর্ষ হয় এই ঘটনাস্থলে। কথা বলবো কামারখন্দ থানা যিনি অফিসার ইনচার্জ রয়েছেন তার সাথে। দুর্ঘটনাটি কখন ঘটে, কি অবস্থা এবং 5 জনই তো মারা গেছে, মাইক্রো বাসে কি আহত আছে কিনা? আমরা আজকে বেলা অনুমান 11:30টার দিকে এখানে যে কামারখন্দ থানার কুঠিরচর নামক স্থানে হাইওয়ের উপরে একটা দুর্ঘটনা ঘটে মাইক্রোর সাথে সিএনজির 5 জন ছিল, 5 জনই মারা যায়। স্পট ডেড 3 জন, 2 জন হাসপাতালে গিয়ে মারা যায়। আর মাইক্রোর কেউ জখম হয় নাই। মাইক্রোর ড্রাইভার সহ যারা যাত্রী ছিল সবাই পলাতক আছে। আপনাকে এখন কিন্তু উদ্ধার করার জন্য চেষ্টা করছে পুলিশ এবং দেখতেই পাচ্ছেন যে কি পরিস্থিতি হয়েছে। অর্থাৎ সিরাজগঞ্জের এই মোড়টাতে কিন্তু মাঝে মাঝে দুর্ঘটনা হয়, কারণ এখানে যে নতুন ব্রিজটি করা হয়েছে, ব্রিজটি করার পর একটি ভিট রয়েছে, সেই ভিটের কারণে কিন্তু মাঝে মাঝে এই দুর্ঘটনা ঘটে। আপনারা জানেন গতকালে কিন্তু সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর উপরে 3 জন নিহত হয়েছিল এবং এই সিরাজগঞ্জে দুর্ঘটনা কমাতে কিন্তু নানা উদ্যোগ। রুবেল, ধন্যবাদ আপনাকে। কক্সবাজার সীমান্তে আবারও বেড়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ। গত 24 ঘন্টায় প্রবেশ করেছে 2 শতাধিক। উখিয়ার পালংখালী ইউপি চেয়ারম্যান গফর চৌধুরী জানান, রাতের আধারে নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করেছে রোহিঙ্গারা। এখনও ঢোকার চেষ্টা করছেন অনেকে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নতুনভাবে 8,000-এর মতো রোহিঙ্গা পালিয়ে এসেছেন। তাদের বেশিরভাগ অনুপ্রবেশ করেছে গত 2 মাসে। মিয়ানমারের রাখাইনে অভ্যন্তরীণ সংঘাত আবারও বেড়েছে বলেও জানান তিনি। দর্শক, এই মুহূর্তে সীমান্ত পরিস্থিতি জেনে নিতে চাই। কক্সবাজার থেকে এখন যোগ দিচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। সীমান্তের সবশেষ পরিস্থিতি একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে। শাওন, সীমান্তের সর্বশেষ পরিস্থিতি যদি বলতে চাই, যেহেতু রোহিঙ্গা অনুপ্রবেশ করছে প্রতিদিন 2 মাস ধরে আমরা দেখছি কোনো না কোনোভাবে তারা বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করছে এবং বিশেষ করে যে সমস্যাটা হচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্যের যে টাউনশিপ এলাকা রয়েছে মংডো, সেই এলাকাতেই মূলত আরকান আর্মি এবং সরকারি বাহিনী, মিয়ানমার সেনাবাহিনী, পাশাপাশি রোহিঙ্গাদের বেশ কিছু সংগঠনও রয়েছে। তাদের মধ্যেই মূলত এই সংঘর্ষটা চলছে। দীর্ঘদিন ধরে চলে আসলেও এটি কিন্তু নতুন করে এমন তীব্র বেগে তাদের মধ্যে যুদ্ধ শুরু হওয়াতেই ওখানে যে বেশ কিছু রোহিঙ্গা রয়েছে, প্রায় কয়েক লাখ রোহিঙ্গা এখনো পর্যন্ত ওখানে রয়েছে আরকান রাজ্যে, সেই রোহিঙ্গাদের উপর নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে। এই নির্যাতন নিপীড়ন চালানোর কারণেই কিন্তু বাংলাদেশের দিকে প্রভাবটা বেশি পড়েছে এবং আমরা এর আগেও দেখেছি বেশ কিছু রোহিঙ্গা, প্রায় 12 লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে, অবস্থান করছে বিভিন্ন ক্যাম্পে এবং যারা নতুন করে আসছে তারাও বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছে এবং বেশ কিছু রোহিঙ্গা, প্রায় বলা যায় যে আমরা যতটুকু শুনেছি 50,000-এর অধিক রোহিঙ্গা এখনো পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় উপরে অবস্থান করছে। শাওন, অনেক ধন্যবাদ আপনাকে।
সারা দেশে ডেঙ্গু সহনীয় পর্যায়ে আছে বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা এএফ হাসান আরিফ। বলেছেন, গত বছর এ সময় ডেঙ্গুতে 691 জনের মৃত্যু হয়েছিল, এবার মারা গেছে 92 জন। সচিবালয়ে ডেঙ্গু নিয়ে বৈঠক শেষে উপদেষ্টা হাসান আরিফ বলেন, গত বছর সেপ্টেম্বর পর্যন্ত 1,40,711 জন আক্রান্ত হয়েছিল। এবছর আক্রান্তের সংখ্যা 14,804 জন। তবে এতে মন্ত্রণালয় আত্মতৃপ্তিতে ভুগছে না জানিয়ে ডেঙ্গুর বিস্তার রোধে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়। এক্ষেত্রে সরকার চিকিৎসা ও সচেতনতার উপর জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন। সচেতনতা বৃদ্ধিতে মসজিদ, মন্দির সহ ধর্মীয় উপাসনালয়গুলোতে প্রতি শুক্রবার প্রচারণা চালানো হচ্ছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে গবেষণামূলক কার্যক্রম শুরু হবে বলেও জানান হাসান আরিফ। কম্পারেটিভলি গত বছরে ঠিক 7 তারিখে 20 জনের মৃত্যু হয়েছিল। আজকে আল্লাহর রহমতে তাকে 1 জনের মৃত্যু হয়েছে। কিন্তু এটা নিয়ে আমাদের কমপ্লেসেন্ট হওয়ার কোনো দরকার নেই। আমাদের টার্গেট হবে আমাদের যে 1 জনের জন্য মৃত্যু না করে। প্রতিরোধী হচ্ছে 90 ভাগ আর 10 ভাগ হচ্ছে চিকিৎসা। তো চিকিৎসার ব্যাপারে মোটামুটি আমরা একটা ভালো পর্যায়ে আছি। শ্রমিককে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে শাহ আমানত সেতু এলাকায় অবস্থান নিয়েছেন বাস শ্রমিকরা। বিক্ষোভ করছেন তারা। বন্ধ রয়েছে দক্ষিণ চট্টগ্রাম সহ কক্সবাজারমুখী সব ধরনের বাস চলাচল। সপ্তাহের প্রথম কর্মদিবসে গাড়ি না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কেউ পায়ে হেঁটে, কেউ বা 3 চাকার বাহনে চড়ে ছুটছেন গন্তব্যে। গুনছেন বাড়তি ভাড়া। পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ এভাবে আন্দোলন করায় ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। শনিবার রাতে চট্টগ্রাম কক্সবাজার রুটে চাঁদাবাজির প্রতিবাদে এক বাস চালককে মারধরের অভিযোগ ওঠে। কেউ হেঁটে হেঁটে আসতেছে, কত নারী, কত স্কুল ছাত্রী দাঁড়াই আছে। সবারই কষ্ট। কি কারণে যে আন্দোলন করতে আমরা জানি না, কিন্তু আন্দোলনটা করার আগে আমাদেরকে বলা উচিত ছিল যে আজকে গাড়ি চলবে না। তাহলে মানুষ ওইভাবে প্রিপারেশন নিয়ে যাত্রার কর্মস্থলে যাত্রা যাবে। বাস চলতেছে না, মানে তাও চলতেছে 2-1টা, এগুলোতে যাত্রী নিচ্ছে না কোনো রকম, নিয়ম মসজিদে নামা দিচ্ছে। এখান থেকে আবার অটো রিক্সা চলতেছে, তাও বাড়তি গাড়ি ভাড়া। এইভাবে হয়রানি করা ঠিক না মানুষকে, মানে হঠাৎ করে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জেনে নিতে চাই। এই মুহূর্তে বন্দরনগরীর শাহ আমানত সেতু এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, সকাল থেকেই তো বাস বন্ধ, সংকট সমাধানে কোনো ধরনের উদ্যোগ কি চোখে পড়েছে আপনার? দুপুর 2টো থেকে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং যান চলাচল শুরু হয়েছে। অর্থাৎ 9 ঘন্টা বন্ধ ছিলেন এবং প্রশাসনের আশ্বাসে পরবর্তীতে যান চলাচল শুরু হয়েছে। আপনি দেখছেন আমি এখনো পর্যন্ত শাহ আমানত সেতু এলাকায় রয়েছি। দুপুর 2টার পর থেকে বিভিন্ন ধরনের যে পরিবহন কোম্পানিগুলো রয়েছেন তারা কিন্তু তাদের যে দূরপাল্লার গাড়িগুলো সেগুলো আসলে চলাচল শুরু করেছেন। সকাল থেকে আসলে আমরা যখন দেখেছিলাম যে এখানে বিক্ষোভ করছে শ্রমিকরা, তখনই একটি অংশ কিন্তু শ্রমিক নেতারা তারা থানায় গিয়েছিলেন এবং তারা মামলা করতে গিয়েছেন। আমরা যতটুকু জানি তার বাইরে সকালে যার বিরুদ্ধে অভিযোগ, আসলে যার নেতৃত্বে এই মারধর করা হয়েছে বলে শ্রমিক নেতারা দাবি করেছেন, তাকে কিন্তু সেনাবাহিনী এখান থেকে নিয়ে গিয়েছেন। সব মিলিয়ে দুপুর গড়াতে হয়তো প্রশাসন আশ্বাস দিয়েছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপরে কিন্তু আমরা দেখছি যে এখানে যান চলাচল শুরু হয়েছে। এখন কিন্তু সকাল থেকে যে শ্রমিকরা এখানে যান চলাচলে বাধা দিয়েছেন তারাও কিন্তু সড়ক থেকে চলে গিয়েছেন। এখন যে পরিস্থিতি সেটি হচ্ছে আসলে স্বাভাবিক রয়েছে। শ্রমিক নেতারা এবং এখানকার যারা যাত্রীরা রয়েছেন তাদের একটি দাবি যে শ্রমিক নেতাদের অভ্যন্তরীণ যে সমস্যা সেগুলোকে পুঁজি করে যাতে সাধারণ যাত্রীদেরকে আসলে জিম্মি করা না হয়। অর্থাৎ এই যে সকাল থেকে 9 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল, এক্ষেত্রে কিন্তু দক্ষিণ চট্টগ্রামের সাথে যে যোগাযোগ ব্যবস্থা সেটা একেবারে ভেঙে পড়ে। ফলে দক্ষিণ চট্টগ্রাম থেকে যারা চট্টগ্রাম নগরীতে এসেছিলেন সকাল থেকে যারা কাজকর্মে কিন্তু অনেক ধন্যবাদ আপনাকে। যতবার ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণ করি বা আহতদের দেখি, ততবারই তাদের স্বপ্ন বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ হই। সকালে নিজ কার্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, তরুণরা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছে বলেই বাংলাদেশ আজ এ পর্যায়ে এসেছে। তাদের ত্যাগের বিনিময়ে দেশ গড়ার যে সুযোগ পাওয়া গেছে তা কোনোভাবেই নষ্ট হলে সর্বনাশ হবে বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই। এই সুযোগ যেন হাতছাড়া না। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকে। এটা কোনো দেশ, এটা কোনো রাষ্ট্র থাকে না। এটা যেন
শুধু রাষ্ট্র না, পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত। নরসিংদীর এক ইউনিয়ন বিএনপির সদস্য সচিব তিনি। তবে প্রভাব বিস্তারের জন্য সখ্যতা গড়ে তোলেন আওয়ামী লীগ নেতাদের সাথে। অবৈধ বালুর ব্যবসা, চাঁদাবাজি সহ নানা অপকর্মের মাধ্যমে গড়ে তোলেন বিপুল সম্পদ। এমন অভিযোগ স্থানীয় বিএনপি, আওয়ামী লীগ নেতা সহ এলাকাবাসীর। সরকার পতনের পর দুই দলেরই কিছু নেতাকর্মীর বাড়িঘর ভাঙচুরেরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। নরসিংদী সদরের চরাঞ্চল আলোকবালী ইউনিয়নে 2012 সালে খুন হন তৎকালীন ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক। চাঞ্চল্যকর সেই হত্যাকাণ্ডে মূল হোতা হিসেবে নাম উঠে আসে স্থানীয় কাইয়ুম সরকারের। সেই থেকেই তার উত্থান। স্থানীয়রা বলছেন, রাজ্জাক হত্যাকাণ্ডের সময় কাইয়ুম আওয়ামী লীগের লোকজনের সাথে চলাফেরা করতেন। এরপরেই ভোল পাল্টে ফেলেন, সক্রিয় হন বিএনপির রাজনীতিতে। তবে বিএনপি করলেও আওয়ামী লীগ নেতাদের সাথে সখ্য রেখে শুরু করেন বালুর ব্যবসা। অভিযোগ আছে, একসময়ের ট্রাক্টর চালক কাইয়ুম অবৈধভাবে বালু উত্তোলন, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র কারবারের মাধ্যমে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। অবৈধভাবে বালু কেটে কোটি কোটি টাকার মালিক। যে দিলারপুর মোজা, ওইটা সে ডাক নিছে 3,22 লাখ টাকা তার নামে। ওইটার ভিত্তি মূল্য সহ প্রায় 4.5 কোটি টাকা। ওইখানেও তার সাথে সহযোগিতা করছে আমাদের এই জেলা পরিষদ চেয়ারম্যান মুনির ভাই, আশরাফুল সরকার, আওয়ামী লীগের সব নেতারা। সব জায়গায় সে অস্ত্র ভাড়া দেয়। তার এই অস্ত্র ভাড়া দিয়া সে বিস্ফোরক বিভিন্ন জায়গায় বেচা কিনে করে। আওয়ামী লীগের সাথে হাতাত করে আজকে 16 বছর যাবৎ বহুত ধরনের টাকা পয়সা ইনকাম করছে, বুঝেন না, 1.5 কোটি টাকা মালিক হয়ে গেছে। হ্যাঁ, আমরা তো এই ফকিনি রয়ে গেছি। নরসিংদী শহরে বহুতল ভবন, শপিং কমপ্লেক্সের দোকান, রাজধানীর অভিজাত এলাকায় ফ্ল্যাট সহ বিঘার পর বিঘা জমির মালিক বনেছেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাইয়ুম। এলাকাবাসী বলছেন, বালু উত্তোলনের জন্য তার 5টি ড্রেজার, 3টি বাল্কহেড রয়েছে। নদী খনন প্রকল্পের বালু 30 একর কৃষি জমিতে রেখে ফসল নষ্টের অভিযোগও আছে কাইয়ুমের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্তরা বলছেন, জমি থেকে বালু সরিয়ে নেয়ার আশ্বাস দিলেও সরকার পতনের পর উল্টো তাদের কাছে টাকা দাবি করছেন এই বিএনপি নেতা। জ্যৈষ্ঠ মাসের 15-20 তারিখে তারা মাটি ছেড়ে আমার জমিটা মাটি দিয়ে তোলা এলেছি। কাইমের দল ফল নিয়ে তারা বলছে, তোমাদের জায়গা যতটুকু আছে তোমরা জায়গার ক্ষতিপূরণ দিয়ে দিব। তারপর যখন 5 তারিখে সরকার পরিবর্তন হইল, তারপরে আর বলতেছে ডিসেম্বর প্রতি 20,000 করে টাকা দিতে হইব। সম্প্রতি এলাকায় বেশ কয়েকজন আওয়ামী লীগ সমর্থকের বাড়িঘরে ভাঙচুর চালানো হয়, এমনকি হামলা হয় কয়েকজন বিএনপি নেতাকর্মীর বাড়িতেও। অভিযোগের তীর কাইয়ুমের দিকে। আমার বাড়িঘর লুটপাট কইরা আমার বাড়িঘরে আগুন লাগায় ফিরালেছে। আমার নিজের বিল্ডিং ভাঙচুর করে, তারপরে আমার 2টা টিনের ঘর ভাঙচুর করে লুটপাট করে নিয়ে যায়। অবৈধ বালুর ব্যবসা, ইভেন চাঁদাবাজি করে। তদন্ত করে দেখেন যে তারা আসলে কতটুকু বিএনপি আর আমরা কতটুকু বিএনপি। অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন কাইয়ুম। তার দাবি, রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে। টেন্ডারের প্রক্রিয়া কইরা বালু মহল আমরা চালাই, সবাই মিলেমিশে চালাইলে আমি আস্তে আস্তে আজকে 20 বছর যাবত এটা করতেছি। আপনি যদি আমার 10 কোটি 20 কোটি টাকাও আপনি বার করতে পারেন, আপনারা যে বিচার করেন আমি মানতে বাধ্য। আমি বিএনপি করি, যদি তারাও বিএনপি করে, তাহলে আমার দ্বারা কি সম্ভব যে বিএনপির বাড়িঘর ভাঙচুর করা? বিএনপি নেতা কাইয়ুমের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি সহ মামলা রয়েছে 15টি। জাহিদ হাসান, যমুনা নিউজ। কক্সবাজারের মহেশখালীতে একটি দেশীয় মদ তৈরির কারখানা ধ্বংস করেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। ভোরে মুহুরিঘোনা এলাকায় পাহাড়ের পাদদেশে অভিযান চালায় নৌবাহিনীর মহেশখালী কন্টিনজেন্ট। অভিযানে প্রায় 200 লিটার বিক্রয় উপযোগী মদ, 2 হাড়ি প্রক্রিয়াধীন 6 ড্রাম মদ তৈরির কাঁচামাল এবং নানা রকম সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরে আস্তানাটি ধ্বংস করে দেয় নৌবাহিনীর সদস্যরা। তবে সংশ্লিষ্ট কাউকে না পাওয়ায় এ ঘটনায় কোনো আটক নেই। নৌ সদস্যরা জানান, দেশে স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভারতের মণিপুরে নতুন করে সংঘর্ষের পর বিরাজ করছে টানটান উত্তেজনা। বিচ্ছিন্নতাবাদীদের ড্রোন হামলায় প্রাণহানির ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ প্রশাসন, বাড়িয়েছে তল্লাশি অভিযান। অত্যাধুনিক অ্যান্টি ড্রোন সিস্টেমও মোতায়েন করেছে আসাম রাইফেলস। চূড়ান্ত সহিংসতার সময় রাজ্যটির দিকে ন্যূনতম নজর দিচ্ছে না মোদী সরকার, বরং অব্যাহত রেখেছে বিভক্তির রাজনীতি, অভিযোগ কংগ্রেসের।
এখনো থমথমে পরিস্থিতি ভারতের মণিপুর রাজ্যে। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সহিংসতাকারীদের সন্ধানে চলছে চিরুনি অভিযান। তল্লাশিতে ব্যবহার করা হচ্ছে ড্রোন ও সেনা হেলিকপ্টার। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করলেও বিচ্ছিন্নতাবাদীদের হামলা ঠেকাতে অ্যান্টি ড্রোন ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত জানিয়েছে মণিপুর পুলিশ। চালিয়েছে পরীক্ষাও। কেনা হবে আরও কয়েকটি অ্যান্টি ড্রোন গান। গত কয়েকদিনের সহিংসতার জেরে রাজ্য পুলিশ নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আরও সদস্য মোতায়েন করা হয়েছে। সংঘাতপূর্ণ অঞ্চলে অবস্থান করছেন সিনিয়র কর্মকর্তারা। এমনকি আমাদের এডিজি আইজিও বিষ্ণুপুর, জিবিরাম ও ইম্ফলে টহল দিচ্ছেন। গত কয়েকদিন ধরে আবার উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর পরিস্থিতি। শনিবার জিরিবামে ব্যাপক হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। একের পর এক মর্টার, রকেট ও ড্রোন ছোড়ে বেসামরিক এলাকায়। পুলিশের তল্লাশি অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র, যার মধ্যে রয়েছে স্নাইপার রাইফেল, পিস্তল, বন্দুক, স্বল্প ও দূরপাল্লার মর্টার, রকেট বোমা ও ড্রোন। বিরোধীদের অভিযোগ, সরকারের হিংসাত্মক রাজনীতির কারণেই জ্বলছে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। নিজ দেশের রাজ্যের চেয়ে ইউক্রেনকে বেশি গুরুত্ব দিচ্ছে মোদি প্রশাসন, এমন দাবি কংগ্রেসের। প্রকৃত দায়ী ভারতের সরকার। তারা 60,000 সেনা পাঠিয়েছে। তাদের উপস্থিতির পরও সহিংসতা থামছে না। রাজ্য সরকারের কাছ থেকে অবৈধভাবে ক্ষমতা কেড়ে নিয়েছে তারা। সেনা, বিশেষ বাহিনী আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। যে কেউ এসে বোমা মেরে সাধারণ মানুষকে মেরে চলে যাচ্ছে। সরকার গুরুত্বই দিচ্ছে না। প্রধানমন্ত্রী মণিপুর সফরে আগ্রহী নন। তিনি ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠা নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন। মূলত বিশেষ অর্থনৈতিক সুবিধা, সরকারি চাকরি ও শিক্ষায় কোটা ইস্যুতে গত বছর আদালতের এক রায়ের পর থেকেই উত্তেজনা ছড়িয়েছে মণিপুরে। সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায় আদিবাসী গোষ্ঠীর মর্যাদা চাওয়ায় প্রতিবাদ জানায় পিছিয়ে থাকা কুকি ও নাগা জাতিগোষ্ঠী। তাদের অভিযোগ, হিন্দু হওয়ায় আগে থেকেই বাড়তি সুবিধা পাচ্ছে মেইতেই। এই ইস্যুতে গত বছর মে মাস থেকে চলমান বিবাদ সহিংসতায় এ পর্যন্ত কমপক্ষে 225 জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে 60,000 মানুষ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ভারতের লখনৌতে 3তলা ভবন ধসে কমপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 28 জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। শঙ্কা, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, লখনৌর ট্রান্সপোর্ট নগরে শনিবার একটি 3তলা ভবন হঠাৎ ধসে পড়ে। পরে শুরু হয় উদ্ধার অভিযান। এখনও ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা রয়েছে কিনা সেটি অনুসন্ধানে চলছে তল্লাশি। পুলিশ জানায়, ভবনটি 4 বছর আগে নির্মাণ করা হয়েছিল। সম্প্রতি সংস্কার কাজ চলছিল। হতাহতদের বেশিরভাগই শ্রমিক। আর এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।